আচ্ছা, আমরা একটু গত ক্লাসে বলি গ্রাহামস ল অফ ডিফিউশন। এটাই গত ক্লাস শুরু হয়েছিল না? সো গ্রাহামস ল অফ ডিফিউশন, এখানে আমরা কি দেখছিলাম? যে কোন একটা গ্যাসের ব্যাপনের হার। সো আমরা একটু প্রথমে যে পরের স্লাইডটা আসলে আগে পড়ছিলাম, ব্যাপন অনুব্যাপনের মধ্যে পার্থক্য কি। ব্যাপন হলে একই চাপীয় মাধ্যম হয়, অনুব্যাপন হলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। আর হইতেছে কি বলে, ব্যাপনের হার মানে হইতেছে ভি বাই টি। একক সময়ে যে পরিমাণ গ্যাস ব্যাপিত হয় সেটাকে আমরা ব্যাপনের হার বলি। এই ব্যাপনের হার কোন একটা গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আবার তার আণবিক ভরেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক। তোমাদেরকে বলছিলাম জাস্ট ইকুয়েশনে ডি এর উপরে রুট আছে এটা মনে রাখতে, এম এর উপরে রুট আছে এটা মনে রাখতে, বাকিটুকু না অঙ্ক করার সময় ইকুয়েশন বানানো যায়। সো তারপরে আমরা এখানে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করছিলাম, কিছু কনভেনশনাল ম্যাথ ছিল, আর এখানে একটু কনসেপ্ট ছিল। কখনো যদি আমাকে বলে যে দুইটা গ্যাসের ব্যাপনের হারের তুলনা করো, তখন মনে রাখতে হবে একই শর্তে যদি ব্যাপিত হইতে দিতাম তাইলে ব্যাপনের হার কেমন হইতো সেটা আমাকে জিজ্ঞেস করছে। সো দুই ক্ষেত্রে তুমি এম বের করবা, তারপরে কম্পেয়ার করবা। এরপরে এই ম্যাথ, এই অনেক কঠিন ম্যাথ, এই বিখ্যাত ম্যাথ, আংশিক চাপ। আংশিক চাপের কনসেপ্ট একটাই, ওই গ্যাসটি যদি পাত্রের সব জায়গা একলা দখল করতো তাইলে সে যে পরিমাণ চাপ দিত সেই চাপটাকে আমরা সেই গ্যাসের আংশিক চাপ বলি, তাই না? তারপর আংশিক চাপের ম্যাথ করছে অনেকগুলা। ডাল্টনের আংশিক চাপের ক্ষেত্রে যে শর্টকাট সূত্র দেখছিলাম, সামেশন অফ পিভি বাই সামেশন অফ ভি, এরপরে সেই রিলেটেড ম্যাথ করছিলাম। তো এইটুকু ছিল হচ্ছে আমার গত ক্লাসের কাহিনী। আমরা আজকে শুরু করবো হচ্ছে পেষণ গুণাঙ্ক। সো পেষণ গুণাঙ্ক শুরু করলে তোমাকে আগে অন্য একটা জিনিস শিখতে হবে। তো সবাই একটু লিখে নাও যে আদর্শ এবং বাস্তব গ্যাস। ধরো আমার এটার ব্যাটারি দুইটা একটু চেঞ্জ করি। আমার পয়েন্টারের ব্যাটারি ফারহান, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক কোনগুলা? সবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আশা করি ভালো কাজ করবে। আরে বাবা, চাপ দেওয়ার সাথে সাথে কাজ করতেছে। ব্যাটারি দুর্বল হয়ে গেছিল। আপনি আজকে আমাদের অ্যাডমিশনের কোর্সে এইচএসসি এর আগে কোনো চ্যাপ্টার শেষ করাবেন আমাদের? এটা ডিপেন্ড করে ওই সময় অ্যাডমিশন আসলে। সাকিব বলছে ভাই আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ, এটা যদি একটু বুঝাই দিতেন। আহ আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ, এটা যদি বুঝাই দিতেন। আচ্ছা সাকিব, শেষে বুঝাই দেবো না, ঠিক আছে? ক্লাসে থেকো আর কি। পেষণ গুণাঙ্ক। পেষণ গুণাঙ্ক বুঝতে গেলে আমাদেরকে একটু বুঝতে হবে আগে যে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য কি। সাকিব বুঝাই দেবো না ভাই, ক্লাসে থাকো আর কি। একটা হচ্ছে আদর্শ গ্যাস, একটা হচ্ছে বাস্তব গ্যাস। দুটোর মধ্যে অবশ্যই তো কিছু ডিফারেন্স আছে, তাই না? ডিফারেন্স না থাকলে তো দুইটা আলাদা করে আমরা বলতামই না, বা এই দুইটা আলাদা টার্মিনোলজি এক্সিস্টই করতো না। যেহেতু দুইটা টার্মিনোলজি এক্সিস্ট করে তার মানে অবশ্যই এই দুইটা আলাদা জিনিস। এখন এই পার্থক্যগুলো কিন্তু মাঝে মধ্যে সিকিউতে আসে, বিশেষ করে হচ্ছে বোর্ড পরীক্ষায় অথবা তোমার কলেজের পরীক্ষাগুলোতে মাঝে মধ্যে আসে। সো আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মধ্যে ডিফারেন্স গুলো একটু বলে দিই, মেইন ডিফারেন্স গুলো। আমরা সবাই জানি যে আদর্শ গ্যাস হচ্ছে একটা কাল্পনিক ধারণা, তাই না? এটা হচ্ছে কাল্পনিক। আশা করি এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই আমাদের। আর বাস্তব গ্যাসগুলো কি? বাস্তব গ্যাসগুলো হচ্ছে বাস্তব, প্রথম পার্থক্য। এরপরে আদর্শ গ্যাসগুলো সূত্র মানে, ভাই কাদের সূত্র মানে? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, ওই আদর্শ গ্যাসের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মানে। এরা সূত্রগুলো মানে না, মানে এদের অনুযায়ী আসলে সূত্র তো বানানো হয়নি। সূত্র বানানো হয়েছে আদর্শ গ্যাস বা ইমাজিনারি কনসেপ্টের উপর ভিত্তি করে।
ওগুলো আসলে আমাদের ম্যাথমেটিক্স এর জন্য কাজে লাগবে না, ম্যাথমেটিক্স এর জন্য কাজে লাগবে হইতেছে, আমরা কি জানি আদর্শ গ্যাসের নিজস্ব আয়তন শূন্য। নিজস্ব আয়তন শূন্য মানে হচ্ছে আদর্শ গ্যাসে ধরে নেওয়া হয় যে অণুগুলোর কোনো আয়তন নাই, মানে অণুগুলোর নিজেদের কোনো আয়তন নাই। এটা গাজোঘুরি কথা টাইপের। ভাই অণুগুলোর আয়তন নাই মানে কি, মানে আসলে কিছুই না, বাট অণুগুলোর আয়তন তো অবশ্যই আছে। কিভাবে বসে দেখো, কোন একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি যদি, আদর্শ গ্যাস না মানে কোন একটা বাস্তবে পাওয়া যায় এমন কোনো গ্যাস, তাকে তুমি যদি তরল করো, বেশি পরিমাণ চাপ দিয়ে তাপমাত্রা কমিয়ে যদি তরল করো, কিছুটা তরল তুমি পাত্রের নিচে পাবো। তার মানে এখান থেকে আমি বিশ্বাস করতে পারি কোনো গ্যাসের আয়তন শূন্য হয় না। আয়তন শূন্য হলে তো গ্যাসই থাকবে না। কিন্তু এটা হচ্ছে আদর্শ গ্যাসের নিজস্ব আয়তন শূন্য, আর বাস্তব গ্যাসের এই নিজস্ব আয়তনটা শূন্য না আর কি। আমি বলতে পারি নিজস্ব আয়তন শূন্য না, মানে অণুসমূহের নিজের একটা আয়তন অবশ্যই এখানে আছে। তারপরে দেখো, কাল্পনিক জিনিস আমরা কেন শিখবো, মালিহা প্রশ্ন করছে, গুড প্রশ্ন। কাল্পনিক জিনিস কেন শিখবো, দেখো বাস্তবতা তো এক একটা এক এক রকমের, তাই না? মানে আদর্শ ছেলে একটাই, ওই যে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, এটা আদর্শ ছেলে। কিন্তু বাস্তব ছেলে তো তেরা বেঁকা, কোনোটা ঘাড় তেরা, কোনোটা অনেক বেশি সহিষ্ণু, কোনোটা আবার বেশি সহজ সরল। তো একটা ফ্রেম ধরে তোর ইকুয়েশন বানাইতে হয়, তারপরে তুমি এর থেকে একটু মাইনাস করো, ওর থেকে একটু প্লাস করো, ওর থেকে দুই গুণ করো, ওর থেকে একটু ভাগ করো, তাইলেই তো হচ্ছে আমি বাস্তবে ফিরে যেতে পারবো। আদর্শ গ্যাসের কোনো আন্তঃআণবিক বল নাই। আণবিক বল নেই, মানে একটা অণু আরেকটা অণুরে কোনো আকর্ষণ বিকর্ষণ করে না আদর্শ গ্যাসে। এইটাও কি সত্যি কথা না? এটাও সত্যি কথা না। যদি আন্তঃআণবিক বল না থাকতো, দেখো আন্তঃআণবিক বল যদি না থাকতো, তাইলে কাহিনী কি? তাইলে কি গ্যাসকে তরল বানানো যেত? অবশ্যই না। যদি কোনো গ্যাসের আন্তঃআণবিক বল না থাকে, সেই গ্যাসকে তরল বানানো ইম্পসিবল। যেহেতু বাস্তবে সব গ্যাসকে তাপমাত্রা কমিয়ে চাপ বাড়িয়ে তরল বানানো যায়, তার মানে হইতেছে এইটা সত্যি কথা না। সো এখানে আন্তঃআণবিক বল আছে। তারপরে দেখো, আদর্শ গ্যাসের জন্য তুমি এরকম একটা ইকুয়েশন দেখবা, এখানে জেড এর মান হইতেছে ওয়ান, এটা নিয়ে তোমরা কথা বলবো একটু পরে। দেখবা এখানে জেড এর মান আসলে ওয়ান না, জেড মানে পেষণ গুণাঙ্ক, যেটা আমরা পড়বো এখন, এই যে এখনই পড়া শুরু করব। আরেকটা ইকুয়েশন আছে, ডিই বাই হইতেছে ডিভি। দেখবা এখানে একটা টি লেখা আছে, এটা হচ্ছে জিরো, আর এইখানে এটা জিরো না। ভাই এটা কি মিন করে, দেখো প্রথমত জেড নিয়ে এখন কিছু বলতেছে না, জেড নিয়ে এমনিতেই 5 মিনিট পরে আমরা অনেক কথা বলবো, এখানে আসে। এটা খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া যায়। তোমরা মডার্ন শহরগুলোতে দেখবা পাশের ফ্ল্যাটে কে থাকে, বা পাশের ফ্ল্যাট না, পাশের ফ্ল্যাটে কে থাকে এটা মোটামুটি জানা যায়। আর তোমার 2 তলা উপরে কে থাকে এটা কিন্তু অনেকেই আমরা কোনোদিন জানি না, 4 বছর 5 বছর করে এক বিল্ডিং এ থাকি, জানিই না যে আসলে উপরের তলায় কে থাকে, এরকম অনেক ক্ষেত্র হয়। তো কথা হচ্ছে যে, তাহলে উপরের তলার যে মানুষটা ছিল তোমার সঙ্গে 2 বছর ছিল, যার সঙ্গে হয়তো তোমার কোনোদিন দেখাও হয় নাই, বা দেখা হলে লিফটে দেখা হয়েছে, সে যদি তোমার এই শহর ছেড়ে ধরো খুলনায় শিফট হয়েছে, তোমার কি কোনো কিছু এসে যাবে? উত্তর হচ্ছে না, তোমার কোনো কিছু এসে যাবে না। কারণ ভাই তারে তুমি এমনি চিন্তা না, অমনিতে চিন্তা না। কিন্তু ধরো উপরের তলায় তোমার বেস্টি থাকে, তার সাথে তুমি অনেক সময় কাটাও, অনেক গল্প করো, আড্ডা দাও, অনেক জায়গায় ঘুরতে যাও, খাইতে যাও, সে যদি হুট করে খুলনায় চলে যায় তোমার কাছে কিন্তু ম্যাটার করবে। তাহলে যার সাথে আমার সম্পর্ক আছে তার আমার দূরত্ব কম বেশি হলে ম্যাটার করে, আর যার সাথে আমার সম্পর্ক নাই সে ভাই আমার থেকে 2 কিলোমিটার দূরে থাকলেও যা, আমার থেকে 200 কিলোমিটার দূরে থাকলেও তাই, তাই না? তো কাহিনী হইতেছে দেখো, ই মানে এনার্জি, ভি মানে হচ্ছে আহ ডিভি বাই হইতেছে ডি, মানে ডিভি মানে হচ্ছে আয়তন, মানে আয়তনের পরিবর্তনের সাথে এনার্জির পরিবর্তন আদর্শ গ্যাসের হয় না। কেন হয় না? তাপমাত্রা যদি স্থির থাকে আর কি, স্থির তাপমাত্রায়, এই জন্য এখানে টি দেওয়া হয়েছে। এরা একটা অণু একটা অণুরে এমনিতে আকর্ষণ করে না। তো তুমি কোনো গ্যাসকে আয়তন যদি অল্প জায়গায় রাখো তাহলে অণুগুলো কাছে থাকবে, আয়তন যদি বাড়াও অণুগুলো দূরে যাবে, বাট ডাজেন্ট ম্যাটার, কেউ তো কাউরে আকর্ষণ করে না। ওই যে একই ফ্ল্যাটে থাকে কিন্তু কেউ কাউরে চিনে না, ওরকম। তাহলে সবাই কি এটা বুঝতে পারছি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু কোনো অণু কোনো অণুর আকর্ষণ করে না, তো তুমি ওদেরকে কাছে রাখো মানে আয়তন কমাও, অথবা তুমি দূরে নাও মানে আয়তন বাড়াও, ওর অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, কারণ কেউ কেউ তো আকর্ষণ করে না। বাট এইখানে তো ভাই আকর্ষণ করে। তো এখানে কাছে থাকা দূরে থাকা ম্যাটার করে, এখানে কাছে থাকা দূরে থাকা ম্যাটার করে না। সবাই কি বুঝতে পারছে? এবার আসি হইতেছে
পেষণ গুণাঙ্ক, এটাকে ইংলিশে বলে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। পেষণ গুণাঙ্ক কি জিনিস? পেষণ গুণাঙ্ক হচ্ছে, তোমরা দেখলে আদর্শ গ্যাসের জন্য মানটা 1 হয়। আগে তোমাদের ইকুয়েশনটা শিখাই দিই। জেড সমান হইতেছে রিয়েল গ্যাসের আয়তন বাই হচ্ছে আইডিয়াল গ্যাসের আয়তন। এবং তুমি যতটুকু রিয়েল গ্যাসের আয়তন নিবা অতটুকু আইডিয়াল গ্যাসের আয়তন নিতে হবে। বাট ইউজুয়ালি আমরা 1 মোলের জন্য হিসাব করি, মানে এটাও 1 মোল হবে, এটাও 1 মোল হবে। 1 মোল রিয়েল গ্যাসের আয়তন বাই 1 মোল আইডিয়াল গ্যাসের আয়তন। এখন আইডিয়াল বলে তো আসলে কিছু হয় না, আইডিয়াল মানে ইমাজিনারি কনসেপ্ট। সো এই আইডিয়ালটাকে তুমি রেফারেন্স হিসেবে চিন্তা করো। তাহলে জেড মানে হইতেছে কোন একটা ক্ষেত্রে, ধরো আমি কার্বন ডাই অক্সাইডের জন্য বের করতে চাচ্ছি 1 মোল মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন, আর নিচে হইতেছে 44 গ্রাম আদর্শ গ্যাসের আয়তন, যদি সে আদর্শ গ্যাস হইতো। এখন কথা হচ্ছে ভাই দেখো তো, যদি এরকম হয়, কয়েকটা পয়েন্ট আমরা দেখবো, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি জেড এর মান 1 হয়, তাহলে দেখো তো ভাই কি হয় তখন, এই ম্যাথমেটিক্যালি ভি রিয়েল আর ভি আইডিয়াল তখন কি সমান হয়ে যায় না? মানে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস তখন একই হয়ে যায়, মানে জেড এর মান 1 হইলেই তো আসলে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস একাকার হয়ে যাবে, একই জিনিস হয়ে যাবে। আর রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস এক হইলে আমরা জানি কি গ্যাসের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না। তখন আমরা বলতে পারি জেড এর মান 1 হইলে কোনো আকর্ষণও সেখানে নাই, আবার সেখানে কোনো বিকর্ষণও কাজ করে না, আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেরকমটা আমরা শিখে আসছি। তাহলে কি ঘটনা ঘটলো ভাইয়া, জেড এর মান, এই জন্য আমরা বলতেছি যে আদর্শ গ্যাসের জন্য জেড এর মান কি হয়, 1 হয়। কারণ দেখো 1 হইলেই রিয়েল আইডিয়ালটা জিনিস সেম হয়ে যায়। তাহলে জেড এর মান যদি 1 হয়, তার মানে হইতেছে এই রেশিওটা মানে এইটা এবং এইটা সমান, সমান হলেই তো 1 হয়। সমান মানে কি রিয়েল গ্যাসের ভলিউম আইডিয়াল গ্যাসের ভলিউম সেম, সেম মানে হইতেছে তখন গ্যাসের মধ্যে আকর্ষণও কাজ করে না বিকর্ষণও কাজ করে না, এই জন্যই বলতেছে আইডিয়াল গ্যাসের জন্য জেড এর মান 1 হয়। এবার ধরো যদি জেড এর মান 1 থেকে বড় হয়, 1 থেকে বড় মানে কি উপরেরটা বড়, সো ভি রিয়েল আইডিয়াল থেকে বড়। আচ্ছা রিয়েল গ্যাসের ভলিউম বেশি মানে অণুগুলো দূরে দূরে আছে। অণুগুলো দূরে দূরে কেন আছে, বিকর্ষণ করে দেখেই তো দূরে দূরে আছে, তাই না? অণুগুলো দূরে আছে কেন, বিকর্ষণ করে দেখে দূরে আছে। তাহলে আমি বলতে পারি তখন অণুগুলোর মধ্যে কি কাজ করে, এখানে রিপালশন বা বিকর্ষণ কাজ করে। এবং এটাই মানে বিকর্ষণটা কম হয় আকর্ষণটা বেশি হয়, সেখানে বিকর্ষণ কাজ করে। যদি এমন হয় জেড এর মান 1 থেকে বড় হয়, 1 থেকে বড় হওয়া মানে কি, ভি রিয়েল ইজ লেস দেন ভি আইডিয়াল। এখানে আমরা কি বলতেছি, আইডিয়াল গ্যাসের ভলিউমটা বড়। এই কথাটা বলাটা আসলে পুরোপুরি ঠিক না, কারণ আইডিয়াল বলে তো কিছু হয় না, আইডিয়াল মানে রেফারেন্স, আইডিয়াল মানে হচ্ছে যার সাথে আমি তুলনা করব। তাহলে আমি বলতে পারি যে রিয়েল গ্যাসের ভলিউমটা কম, আইডিয়ালের থেকে রিয়েল গ্যাসের ভলিউমটা কম। রিয়েল গ্যাসের ভলিউম কম মানে কি, অণুগুলো কনজেস্টেড অবস্থায় আছে, কনজেস্টেড অবস্থায় থাকা মানে কি অণুগুলোর আকর্ষণ বেশি। তাহলে আমি বলতে পারি এখানে কি কাজ করে, এখানে আকর্ষণ কাজ করে। বিশ্বাস করো ভাই, আজকের পুরো ক্লাসে তুমি যদি এই 3টা লাইন মনে রাখো, তোমার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রত্যেকটা ক্লাসের একটা কি পয়েন্ট থাকে, যেমন তোমাদের যখন আংশিক চাপ পড়াচ্ছিলাম তখন মেইন কথা একটাই ছিল যে অণুগুলো পাত্রের সমস্ত আয়তন একলা দখল করবে। আর এই স্লাইডে বা এই স্লাইড না, আগামী 1 ঘন্টা 2 ঘন্টা তুমি যাই পড়ো না কেন, পুরোটা ডিপেন্ড করবে এই অংশটুকু মনে রাখার উপরে। তাহলে সোজা কথা ভাই, জেড এর মান 1 হইলে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু না, একের বড় হইলে বিকর্ষণ একের ছোট হইলে আকর্ষণ। অনেকে আবার এভাবে চিন্তা করে ভাইয়া, কি বলে, এখানে তো অণুগুলো হচ্ছে দূরে দূরে আছে, তো আমরা তো জানি দূরে থাকলে কাছে টানে, আবার কাছে থাকলে দূরে ঠেলে, বা কাছে থাকলে ভালোবাসা কমে যায়। ওই ওই হিসাবটা এখানে করা যাবে না। কারণ হইতেছে এভাবে চিন্তা করতে হবে, যদি কাছেই মানে ভালোই বাসতো তাহলে দূরে যেত না। যেহেতু দূরে আছে বিকর্ষণ কাজ করে, যেহেতু কাছে আছে আয়তন কম সেহেতু আকর্ষণ কাজ করে। তো উল্টা কাজ করা যাবে না। তার মানে কি বললাম ভাইয়া, মেইন কথা হইতেছে জাস্ট এইটুকু মনে রাখো, জেড এর মান 1 হইলে কোনো অ্যাট্রাকশন রিপালশন নাই, জেড এর মান 1 বড় হইলে রিপালশন ডমিনেট করে, কম হইলে আকর্ষণ ডমিনেট করে। এই 3টা জিনিস মাথায় রাখো, সবকিছু হবে। এখন বলো তো ভাই, কোন গ্যাসকে তরল করা সহজ, একটা প্রশ্ন দিচ্ছি ধরো।
কোন গ্যাসকে তরল করা ইজি? জেড এর মান 1 হইলে, 1 থেকে বড় হইলে, নাকি 1 থেকে ছোট হইলে? চিন্তা করো তো। যে গ্যাসের মধ্যে আকর্ষণ কাজ করে সেই গ্যাসকে তরল করা সহজ, তাই না? কারণ সে নিজে নিজেও আকর্ষণ করে, আমি তাকে আবার মানে তাকে তরল আকর্ষণ করানো সহজ হবে। তাহলে জেড এর মান কি হবে? যেখানে 1 থেকে ছোট। এই তো বুঝে গেছে। এই হচ্ছে আমাদের আনসার। পরীক্ষায় মাঝে মধ্যে এটা আসে, কোন গ্যাস সহজে পেষণযোগ্য, মানে কোন গ্যাসকে সহজে চাপা যায়। ওই একই কথা, জেড এর মান যেখানে 1 থেকে ছোট সেখানে সহজে সেই গ্যাসকে চাপা যায়। আর আমাদের যে ইকুয়েশনটা আমরা শিখছিলাম সেই ইকুয়েশনটা আসলে ওরকম ছিল না। ইকুয়েশনটা ছিল এরকম: পিভি সমান হইতেছে জেড ইন্টু এন ইন্টু আর ইন্টু টি। এখন অনেকের কাছে মনে হইতেছে, ভাই তাহলে কি শিখে আসলাম এতদিন ধরে? তুমি যেটা শিখে আসছো সেটা ঠিকই শিখে আসছো। আমরা এতদিন ধরে জেড কেন দেখিনি জানো? কারণ এতদিন ধরে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ পড়ছিলাম। সেখানে জেড এর মান কি ছিল? 1 ছিল। জেড এর মান 1 দেখে তুমি এতক্ষণ ধরে ইকুয়েশন গুলোতে জেড বলে যে কিছু আছে এটা তুমি দেখোই নাই, এখন থেকে তুমি দেখবা। ঠিক আছে? একটা ম্যাথ লিখে নাও। ভাইয়া আমাদের কলেজে অর্গানিক এক্সাম আছে, এখন আপনার আর্কাইভ ক্লাস করলেই হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। অর্গানিকের আর্কাইভটা বেশ গুছাই দেওয়া আছে, যারা করছো তারা জানো। মানে এমন মনে করিও না, আন্ডার এস্টিমেট করিও না যে ভাই আর্কাইভ দেওয়া আছে ওখানে কি ছন্ন ছাড়া কোনো কিছু আছে কিনা, খুব সুন্দর করে গুছাই দেওয়া আছে। এবং হচ্ছে তোমাদের যখন অর্গানিক শুরু হবে, তখন ওই ক্লাসগুলো হচ্ছে আমি করে দিব, ইউটিউবে আপলোড করে দিব। মানে লেটেস্ট থাকবে, আগেরটা হচ্ছে সবার জন্য ফ্রি হয়ে যাবে। ওইটা হচ্ছে 24-এর ক্লাস, তোমরা হচ্ছে 25-এর। আবার 26 যখন অর্গানিক শুরু হবে তখন তোমাদেরটা হচ্ছে ফ্রি করে দেবো আর কি সবার জন্য। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল গ্যাস 20 লিটার সিলিন্ডারে, আমি নিজেই তো এটা দেখতেছি না, এত এত ফ্যাকাশে কেন দেখাচ্ছে। 102.5 কিলো প্যাসকেল চাপ দেয়, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি নির্ণয় করো। অক্সিজেনের তুল্যভর 8 কেন? এই অক্সিজেন একটা পরমাণু না? তুমি এই যে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে দেখাও, দেখবা 8 এমনিতে চলে আসে। তাহলে এই তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তারপরে হচ্ছে সবই দেওয়া আছে। আমাদেরকে বিচ্যুতি বের করতে বলছে। বিচ্যুতি বের করতে বলছে মানে আমাকে কি দেখাতে হবে? আমাকে জেড বের করে তারপরে কিছু একটা করব। অনেকে মনে করবে, ভাইয়া আপনি এতক্ষণ ধরে জেড দেখাইলেন, তারপরে একটা অঙ্ক দিলেন, তো এটা তো জেড রিলেটেড অঙ্কই হবে, তাই না? যেহেতু যে বিচ্যুতি বলছে, তো বিচ্যুতি বললে সবসময় জেড বের করতে হয় বা 1 - জেড বের করতে হয়। তো কথা হচ্ছে যে আমি যদি বলি যে হইতেছে পিভি সমান কি, পিভি সমান হইতেছে জেড ইন্টু এন ইন্টু আর ইন্টু টি। আমরা যে কোনো একটা সিস্টেমে যাই, আমার মানে প্রিয় সিস্টেম লিটারেটিয়াম 102.5, এটাকে আমি বানাবো এটিএম এ, তার মানে 101 কিলো প্যাসকেল দেওয়া আছে দেখে 325 দিয়ে ভাগ করতে হবে। ভি এর মান দেওয়া আছে দেখো হচ্ছে 20 লিটার। জেড বের করবো আমরা, ইন্টু হচ্ছে এখানে 1 মোল গ্যাস দেওয়া আছে 0.0821, আর তাপমাত্রা হচ্ছে 290। কত আসে এখানে? 0.85। এবার সমস্যা হইতেছে অনেকে আবেগ আপ্লুত হয়ে যাবে, অনেকে মনে করবে এই মনে হয় আমার আনসার হয়ে গেছে। না, 0.85 কিন্তু ঠিক বিচ্যুতি না। 0.85 মানে 85% সে আদর্শ। বিচ্যুতি মানে কি, একের চেয়ে বড় নাকি একের চেয়ে ছোট। So, আমি যদি এখানে বিচ্যুতি বের করতে চাই, 1 হইলে তো আদর্শ হইতো। সো বিচ্যুতি হইতেছে 1 - 0.85, 0.15, মানে 0.15 সে আদর্শ না আসলে।
এই গ্যাসটার 85% আদর্শ, 15% অনাদর্শ, বা 15% তার আদর্শ প্রপার্টি তার মধ্যে নাই। বিচ্যুতি মানে কি? বিচ্যুতি মানে হচ্ছে মানে কতটুকু সে দূরে সরে গেছে, এটা বোঝায়। এটা কি পার্সেন্টেজে নিতে হবে না, দরকার নেই। একের বেশি হইলে z-1, মানে তুমি এখানে একটা পরম মান দিয়ে রাখতে পারো, বুঝছো? আমরা যেটাই হোক না কেন আমরা পজিটিভ ভ্যালু নিব। এবার আসে হচ্ছে অ্যামাগা কার্ভ। অ্যামাগা কার্ভ ভাই তোমাদের পরীক্ষার জন্য একেবারে হট কেক, স্যারদের খুবই প্রিয় জিনিস, খুবই প্রিয় জিনিস। জেড দ্বারা তাহলে কতটুকু আদর্শ তাই বোঝায়, হ্যাঁ নবনী, জেড দ্বারা কতটুকু আদর্শ তাই বোঝায়। আর জেড একের থেকে কতটুকু বড় অথবা কতটুকু ছোট এটা দিয়ে বোঝায় সে কতটুকু বিচ্যুতি হয়েছে। এখন এখানে কিছু ভিত্তি বলি। অ্যামাগা কার্ভ, কার্ভ মানে কি বাঁকা তারা আর কি, বুঝছো? কার্ভ মানে বাঁকা, তো বুঝেই। এখন যদিও অ্যামাগা একটা আমাদেরকে একটা তত্ত্ব দিছে বা কিছু একটা দিছে, কিন্তু উনি না এই কাজটা করছিল মেইনলি বয়েলের সূত্রের উপর ভিত্তি করে। তাহলে আমরা বলবো যে এটা আসলে করছিল কি, করছিল হইতেছে বয়েলের সূত্রের ভিত্তিতে। তো অ্যামাগা কার্ভটা কি, এটা তুলনা আর কি। এখন আমরা একটু বয়েলের সূত্রের ভিত্তিটা কি সেটা একটু দেখে আসি, দেখো তো। আমরা জানি যে পিভি সমান হইতেছে জেড ইন্টু এন ইন্টু আর ইন্টু টি, তাই না? এখন বয়েলের সূত্রে কি কি স্থির ছিল দেখো, তোমাদের যদি মনে থেকে থাকে। বয়েলের সূত্রে তো ভাই হইতেছে টি স্থির, বয়েলের সূত্রে এন স্থির, বয়েলের সূত্রে আরও স্থির। তাহলে এই যে বয়েলের সূত্রে এই তিনটা রাশি কিন্তু স্থির থাকে, টি থাকে, এন থাকে, আর তো সবার জন্যই কনস্ট্যান্ট। তাহলে আমি কি বলতে পারি যে হইতেছে এই যে পিভি আর জেড এইগুলা সমানুপাতে পরিবর্তন হয়। তাহলে কি হইলো, আমি এটুকু বুঝতে পারলাম যে পিভি আর হচ্ছে জেড এটা সমানুপাতে পরিবর্তন হয়। তো সমানুপাতে পরিবর্তন হয় এর মানে হইতেছে কোন একটা গ্রাফের, যেমন ধরো বয়েলের সূত্রে আমরা কি জানি, বয়েলের সূত্রে আমরা জানি হইতেছে, যদি একটু দেখাই তোমাদেরকে। আমি আশা করি তোমাদেরকে মনে থাকবে, এটা ফিজিক্সে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, আমি পড়াইছি, অনেকবার পড়া হয়েছে। আশা করি এগুলো তোমরা জানো। যে ধরো এই বরাবর আমরা পিভি নিতাম আর এই বরাবর আমরা পি নিতাম, তখন আদর্শ গ্যাসের জন্য আমরা এরকম একটা সরল রেখা পাইতাম, তাই না? তো আমি এখানে দেখানোর উদ্দেশ্য হইতেছে তুমি যদি এখানে বয়েল পিভি নাও, তাইলে তুমি যেরকম ইকুয়েশন পাবা তুমি জেড নিলেও একদম সেরকম সমীকরণ পাবা। কেন ভাইয়া? কারণ দেখো এই যে পিভি আর জেড এরা কিন্তু সমানুপাতিক। সো পিভি যে হারে পরিবর্তন হয়, জেড সেই হারে পরিবর্তন হয় না, মানে হয়। সো কোনো একটা গ্রাফের আমি ওয়াই অ্যাক্সিস বরাবর পিভি নিলে যা হবে, আমি যদি হচ্ছে জেড নেই আমি একই রেজাল্ট পাবো। এই হচ্ছে মেইন কথা। এখন তুমি যদি আদর্শ গ্যাস নাও তাহলে তো সোজা লাইন হয়। আর বাস্তব গ্যাস নিলে লাইনগুলো কি হয়, বাস্তব গ্যাসগুলো লাইনগুলো হয় হইতেছে বাঁকা। এই যে বাঁকা যে হয় এটাকে বলা হয় অ্যামাগা কার্ভ। জাস্ট এইটুকু আপাতত ধারণা নেই। তাহলে কি হলো ভাইয়া, সেটা হইতেছে আমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর পিভি নেই ভাইয়া, আদর্শ গ্যাসের চাপ কিভাবে বের করতে হয়? ওই যে চাপ মাপার তো কত মেশিন আছে, সিলিন্ডারের মুখে লাগাই দিলেই সে চাপ মেপে দেয়। তুমি বাইকের চাকার হাওয়া মাপা দেখছো না? একটা মেশিন আছে, জাস্ট চাকা যেখান থেকে হাওয়া বের হয় ওখানে ধরলেই ও বলে দেয় কতটুকু হাওয়া আছে। সো আমি যদি পিভি ভার্সেস পি নেই তাইলে গ্রাফটা যা হবে, আমি যদি জেড ভার্সেস পি নেই তাইলেও গ্রাফটা চেহারা সেরকম হবে। আর আদর্শ গ্যাস হলে সোজা, আর বাস্তব গ্যাস হলে বাঁকা। এই যে অ্যামাগা বাস্তব গ্যাস নিয়ে কাজটা করছিল দেখে এটা আমরা অ্যামাগা কার্ভ বলি। সে বিচ্যুতি হয় মানে উপর নিচে চলে যায়। এবার দেখো বিচ্যুতির ক্রম কেমনে বের করবো, সবাই একটু লিখে নাও বিচ্যুতির ক্রম। ওই গ্রাফে পরে যাবো আর কি। এমন কোনো পরীক্ষা নাই যে এটা প্রশ্নে আসে না। অনেকগুলো গ্যাস দিয়ে বলে কে বেশি বিচ্যুত হয় কে কম বিচ্যুত হয় এটা বের করো। একটু চেষ্টা করা যাক।
এটা কি কাল্পনিক কার্ভ? না, কার্ভটা কাল্পনিক না, সোজা লাইনটা কাল্পনিক। বিচ্যুতির ক্রম মানে হতেছে, দেখো, যে গ্যাস যত আদর্শ সে তত ভালো, তার বিচ্যুতি তত কম। যে গ্যাস যত অনাদর্শ তার বিচ্যুতি তত বেশি। এখন কথা হচ্ছে যে আমরা জানি যে আদর্শ গ্যাসের মধ্যে আন্তঃনবিক বল আছে। আদর্শ গ্যাসের একটা অণু আরেকটা অণুর আকর্ষণ করে, মানে করে না, সরি, উল্টা বলছি। বাস্তব গ্যাসের করে, আদর্শ গ্যাসের করে না। তাহলে কোনো একটা গ্যাসের যত বেশি আন্তঃনবিক বল তত তার বিচ্যুতি বেশি হবে। তাহলে বলো তো ভাই, পোলার গ্যাসের আন্তঃনবিক বল বেশি নাকি অপোলার গ্যাসের আন্তঃনবিক বল বেশি? চিন্তা করো তো। আবার শুরু থেকে বলি। আমরা জানি যে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের কোন আন্তঃনবিক বল নাই, দেখো এই যে আন্তঃনবিক বল নেই আদর্শ গ্যাসের, বাস্তবের আছে। তাহলে আদর্শ গ্যাসের আন্তঃনবিক বল নাই, তার মানে একটা গ্যাসের আন্তঃনবিক বল যত বেশি, একটা গ্যাসের আন্তঃনবিক বল যত বেশি, সে তত অনাদর্শ, সে তত বাস্তব, তার বিচ্যুতি তত বেশি, আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি। তাহলে আমি যদি বলি বিচ্যুতির ক্রমর ক্ষেত্রে সব থেকে বেশি বিচ্যুত হয় কোন গ্যাস? পোলার গ্যাস। পোলার মানে ধরো হইতেছে, পোলার গ্যাস বলতে আমি বোঝাচ্ছি হইতেছে HCl একটা পোলার গ্যাস, তারপর হচ্ছে HF একটা পোলার গ্যাস, ওদের বিচ্যুতি বেশি নন পোলার থেকে। এবার তোমরা শিখে আসছো যারা ফার্স্ট পেপারে ছিলা, ধরো দুইটা গ্যাস আমার নন পোলার আছে, মানে দুটোটা নন পোলার, এও নন পোলার ও নন পোলার। যদি পোলারিটির প্রশ্ন আসে সেখানে আকার ম্যাটার করে না, পোলারিটি সম্পূর্ণ সুপেরিয়র একটা রাশি। কিন্তু যদি দোনোটা গ্যাস নন পোলার হয় বা একই লেভেলের পোলার হয়, তখন আমরা কি দেখি মনে আছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স কার বেশি? যার আকার বড় না? এ মনে আছে? যার আকার বড় তার ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি, আমি পড়াইছিলাম প্রথম পত্রের 3য় অধ্যায়। আর যদি ওইখানে তুমি না থেকে থাকো তাহলে একটু বিশ্বাস করে নাও, যার আকার বড় তার ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি। তার মানে হইতেছে, আমি এখানে বলবো যে হইতেছে এরপরে কি গ্যাস? এরপরে হইতেছে বড় নন পোলার গ্যাস। তারপরে কি হবে? তারপরে হইতেছে ছোট নন পোলার গ্যাস। তাহলে প্রথমে আমাদের কম্পেয়ার করতে হবে পোলারিটি নিয়ে। পোলারিটি যদি কম্পেয়ার করে পাই তাহলে সেখানে বড় ছোট ম্যাটার করে না, কারণ ভ্যান্ডারও বড় ছোট হয় ভ্যান ডার ওয়ালস ফোর্সের ক্ষেত্রে। ভ্যান ডার ওয়ালস ফোর্স খুবই দুর্বল ফোর্স। তো অনেকে বলতে পারো যে ভাইয়া যদি এমন হয় অনেক বড় কিন্তু নন পোলার আর অনেক ছোট কিন্তু পোলার, সেখানেও পোলারিটি অগ্রাধিকার পায়। তো আগে দেখবো পোলারিটি আমি আলাদা করতে পারি কিনা। যদি পোলারিটি দিয়ে আলাদা করতে পারি তাহলে পোলার গ্যাসের বিচ্যুতি বেশি, মানে এটা কম আদর্শ, বুঝছো? আর যদি দুইটা গ্যাস সম টাইপের পোলার হয় বা নন পোলার হয়, তাইলে ওখানে আকার ম্যাটার করে। তো আমি অনেকগুলো উদাহরণ তোমাকে দেখাচ্ছি। যেমন ধরো হইতেছে ফরসে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাস হাইলি পোলার গ্যাস। অ্যামোনিয়ার বিচ্যুতি বেশি কার থেকে? ফরসে কার্বন ডাই অক্সাইড থেকে বেশি। আবার এটার বেশি কার থেকে? এটার বেশি হইতেছে হাইড্রোজেন, তারপরে হইতেছে হিলিয়াম। হিলিয়ামও নন পোলার, হাইড্রোজেনও নন পোলার, কিন্তু হিলিয়াম ছোট পরমাণু। এখানে কিন্তু ভর কাজ করে না, আকার কাজ করে। হিলিয়াম ছোট পরমাণু, হাইড্রোজেন বড় পরমাণু। তাহলে এইখানে আসলে পোলারিটি ম্যাটার করছে, এইখানে আকার ম্যাটার করছে। ফ্লোরিন থেকে ক্লোরিনের বিচ্যুতি বেশি। ফ্লোরিন ছোট, ক্লোরিন বড়, সো ক্লোরিন কম আদর্শ, ফ্লোরিন বেশি আদর্শ। তারপরে ধরো মিথেন থেকে CH4, মিথেন থেকে ইথেনের বিচ্যুতি বেশি, C2H হচ্ছে 6। আশা করি এখন থেকে তুমি কখনোই আটকাবা না যে কার বিচ্যুতি বেশি। আবার ধরো শাওন ভাইয়া বিচ্যুতির ক্রম পড়াইছে, পরীক্ষা আসলো কে বেশি আদর্শ, তুমি শাওন ভাই যেভাবে পড়াই দিচ্ছে অমনি আনসার করো না, তখন উল্টো হবে কিন্তু। যে বেশি বিচ্যুত তার আদর্শ আচরণ তত কম। তাহলে কনসেপ্টটা রিভিউ করি, সেটা হতেছে প্রথমত হচ্ছে অ্যামাগা কার্ভ উনি আসলে কিসের উপর ভিত্তি করে বানাইছিলেন? বয়েলের সূত্রের উপর ভিত্তি করে বানাইছিলেন। সেখানে আমি দেখলাম আমি যদি y অক্ষ বরাবর পিভি নেই আর বা y অক্ষ বরাবর জেড নেই তাহলে একই রকমের গ্রাফ আসে। আদর্শ গ্যাস নিলে সোজা আসতো, বাস্তব গ্যাস নিলে বাঁকা আসে, এই জন্য অ্যামাগা কার্ভ বলা হয়। এই যে বাস্তব গ্যাস বিচ্যুত হয় আর কি, সোজা লাইন থেকে উপরে গেলেও বিচ্যুতি। এই যে ধরো এই যে যেটা ঘটছে এটাও কিন্তু বিচ্যুতি, আবার এখানে যেটা ঘটছে সেটাও কিন্তু বিচ্যুতি, সবই বিচ্যুতি। সো বিচ্যুতি মানে কি? আদর্শ আচরণ থেকে দূরে সরে যাওয়া। পোলার গ্যাসের বিচ্যুতি বেশি কারণ আন্তঃনবিক বল বেশি। নন পোলারের মধ্যে বড়টার বিচ্যুতি বেশি কারণ আন্তঃনবিক বল বেশি, ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি, ছোটটার বিচ্যুতি হচ্ছে কম। আর এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, যে এইটা। ওকে, এবার আসা হচ্ছে অ্যামাগা কার্ভে।
আমরা আমাকে কারো ফেরত আসি। তাহলে বুঝো কেন তুমি এই বরাবর পি নিচ্ছ আর এই বরাবর জেড নিচ্ছ বা হচ্ছে পিভি নিচ্ছ। সবাই একটু গ্রাফটা এঁকে নাও তো এরকম ভাবে, পরে আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। ওকে, আমরা একটু দেখি। একটু বোঝার চেষ্টা করো, তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নগুলো এখনো পর্যন্ত কখনো পরীক্ষা আসে নাই। আচ্ছা, আমাদের যে বাস্তব কেসগুলো আমরা পাই আশেপাশে, এর মধ্যে সব থেকে আদর্শকে, মানে এর মধ্যে সব থেকে আদর্শকে বলো তো, চিন্তা করো। ছবি টবি দেখো না, এমনি বলো আর কি, নিজে চিন্তা করে বলো। তুমি তাহলে খুঁজে বের করবা কি, খুঁজে বের করো হচ্ছে আশেপাশে যে গ্যাসগুলো তুমি দেখো এর মধ্যে সব থেকে আন্তঃনাবিক বল নাই, এরকম কে আছে? ইনার্ট গ্যাস। ওকে, ভালো কথা। আমি তোমাকে হেল্প করি। আন্তঃনাবিক বলগুলো নাই কি, অবশ্যই নন পোলার হইতে হবে এবং ছোট হইতে হবে। এখন নন পোলার এবং ছোটর কথা মাথায় আসলে দুইটা গ্যাস মাথায় আসে, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। এখন অনেকে আবেগ আপ্লুত হয়ে যায় যে ভাই হিলিয়াম তো, হাইড্রোজেন তো ভর কম। আবারও বলতেছি, ভর ম্যাটার করে না, সাইজ ম্যাটার করে। যেমন হাইড্রোজেন থেকে হিলিয়াম অনেক ছোট। এমনিতেই হিলিয়াম ডানে আছে, ডানে থাকলে ছোট হয়, আবার হিলিয়ামের পরমাণু একটা, হাইড্রোজেনের পরমাণু দুইটা। তাহলে হিলিয়াম হইতেছে এমনিতেই সবার থেকে ছোট, আবার হিলিয়াম সবার থেকে হইতেছে নন পোলার, তো পোলারিটি আসার প্রশ্নই আসে না। এই জন্য দেখো আমাদের গ্যাসগুলোর মধ্যে সব থেকে হিলিয়াম হচ্ছে আদর্শ গ্যাসের কাছে, হাইড্রোজেন হচ্ছে আদর্শ গ্যাসের একটু দূরে। তাহলে হিলিয়াম হাইড্রোজেন চিন্তা করলে হিলিয়ামের বিচ্যুতি কম, হাইড্রোজেনের বিচ্যুতি বেশি। আমি এই গ্রাফ আবার ফেরত আসবো, টেনশন নিও না। ধরো আমি আরেকটা গ্রাফ তোমাকে দেখাই, কম্পারেটিভ গ্রাফ। আমি এখানে পিভি নিলাম বা জেড নিলাম, যাই না, এখানে পি নাও। দেখো এই হচ্ছে আদর্শ। তুমি যদি ক্লোরিন নাও আর তুমি যদি ফ্লোরিন নাও, তাহলে ভাই কি হবে, কে বেশি হইতেছে আদর্শ হবে? এই যে এটা হচ্ছে একটু আদর্শ, তো এটা হচ্ছে ফ্লোরিন। ক্লোরিনের বিচ্যুতি কি হবে? ক্লোরিনের বিচ্যুতি বেশি হবে। একইভাবে তুমি যদি এটা মিথেন ইথেনের জন্য নাও, ধরো আমি আরেকটা গ্রাফ আঁকতেছি মিথেন এবং ইথেনের জন্য। তো আপাতত বুঝি কে বেশি বিচ্যুত হবে, কে কম বিচ্যুত হবে, পরেরটা পরে দেখা যাবে। কেন নিচে নামলো, কেন উপরে গেল, এই প্রশ্নগুলো তো তোমাদের মনে আছে আমি জানি, সেগুলোর উত্তর পাবা, সমস্যা নাই। ধরো এখানে আমি পিভি নিলাম, এখানে হচ্ছে পি নিলাম। এই হচ্ছে আদর্শ, এই হচ্ছে মিথেন, আর এই হচ্ছে ধরো ইথেন। CH4 C2H6। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। এখন আমি জানি তোমাদের মধ্যে কিছু প্রশ্ন আসছে, ভাইয়া হাইড্রোজেন হিলিয়াম একেবারে সোজা কেন গেল, আর এগুলো কেন এরকম বাঁকা হতেছে? এটা নর্মাল কেস, প্রথমে নিচে নামবে পরে উপরে উঠবে, এটা নর্মাল কেস। হাইড্রোজেন হিলিয়াম কেন এমনটা হইলো সেগুলো আমি পরে বুঝাবো, আগে এটুকু একটু এঁকে নাও তো।
তাইলে আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম হইতেছে এইটা, যে একটা গ্যাসকে যখন আমি অ্যামাগা কার্ভে ড্র করব, তখন যদি সে আদর্শ হয় তাহলে তো সোজা লাইন হবে, যদি সে অনাদর্শ হয় তাহলে বিচ্যুতি হবে। এখন বিচ্যুতি কার বেশি কার কম এটাই তোমাদের এতক্ষণ ধরে বুঝে আসলাম। যে হাইড্রোজেন, আমি যদি হাইড্রোজেন হিলিয়াম নেই তাহলে হাইড্রোজেন বেশি বিচ্যুত হবে, মানে দূরে যাবে। মিথেন ইথেন নিলে ইথেন বেশি দূরে যাবে। ফ্লোরিন ক্লোরিন নিলে হইতেছে ক্লোরিন বেশি দূরে যাবে, ফ্লোরিন একটু কাছে থাকবে। এবার তোমাদেরকে একটু বোঝাবো যে কেন আসলে নিচে নামছে, কেন উপরে গেছে। দেখো, এই যে যে লাইনটা, এইখানে জেড এর মান কত? জেড এর মান হতেছে 1। এটা অফলাইন ক্লাসে পড়ানো অনেক কঠিন। মানে অ্যামাগা কার্ভ অফলাইনে আমি পড়াতে গেছি, পড়াতে গিয়ে অনেক ঝামেলায় পড়ছি। কারণ অফলাইনে এত ছবি একসঙ্গে দেখানো যায় না। আমি তো এই যে পেছনে সামনে গিয়ে দেখাইতেছি, এটা সম্ভব হয় না। তখন এটা বোঝানো বেশ কঠিন হয়ে যায়। জেড এর মান হচ্ছে 1। এই যে নিচে যে কোনো জায়গায় জেড এর মান কত? জেড এর মান হইতেছে 1 থেকে ছোট না? বুঝই তো? এই যে 0 থেকে জেড গেছে, তাহলে নিচে 1 থেকে ছোট। 1 থেকে ছোট মানে কাঁচা বাচ্চার এটা কোন জোন? অ্যাট্রাকশন জোন না? আর এই লাইনের উপরে, জাস্ট এই লাইনের উপরে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, বাকি উপরে নিচে সবখানে আকর্ষণ বিকর্ষণ থাকবেই। আর উপরে জেড এর মান কত? 1 থেকে বড়। 1 থেকে বড় মানে এটা কোন জোন? এটা হইতেছে রিপালশন জোন। এইটুকু আশা করি সবাই বুঝবা। তাহলে উপরে হইতেছে রিপালশন জোন, নিচে অ্যাট্রাকশন জোন, আর ওই লাইনের উপরে, যে লাইনটাকে আমরা আদর্শ গ্যাস বলতেছি, সেই লাইনের উপরে কোনো অ্যাট্রাকশন কোনো রিপালশন কিছুই কাজ করে না। ওকে, ভালো কথা। এখন দেখো তো ভাই, হাইড্রোজেন হিলিয়াম কেন আসলে উপরে থাকে? কারণ এখানে আন্তঃনৈবিক বল নাই বললেই চলে। So ওদের মধ্যে কোনো অ্যাট্রাকশন কাজ করে না, ওদের মধ্যে মেইনলি রিপালশনই কাজ করে। অণুগুলোর গতিশক্তি এত বেশি যে আকর্ষণ করেই না। এই জন্য ওরা সবসময় উপরে থাকে। বুঝতে পারছো কেন হাইড্রোজেন হিলিয়াম সবসময় উপরে থাকে? তুমি যদি এখানে অ্যামোনিয়া ড্র করতা, তাহলে অ্যামোনিয়া এরকম হয়তো। অ্যামোনিয়া সব থেকে পোলার গ্যাস, যত গ্যাস আছে সব থেকে পোলার হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া সবসময় নিচে থাকে, কারণ অ্যামোনিয়া সবসময় অ্যাট্রাকশন জোনে থাকে। বাকিরা কেন এমন হইলো? সো বাকিদের আমি তোমাদেরকে একটা কমন সিনারিও দেখাই দিই। ধরো হচ্ছে, এখানেই দেখাই দিই নর্মালি কি ঘটনা ঘটে। তুমি কোন একটা গ্যাসকে, দেখো তো বুঝো কিনা, যে কোন একটা গ্যাসের ক্ষেত্রে পি যখন টেন্স টু জিরো, এই যে পি এখানটাতে, তখন জেড টেন্স টু 1। সব গ্যাসই কিন্তু আদর্শ থেকেই শুরু হয়েছিল। মানে কোনো গ্যাসের উপরে আমি যখন কোনো চাপ দিব না, তখন গ্যাসের অণুগুলোর কোনো আকর্ষণ বল থাকে না। কারণ গ্যাসের অণুগুলো পুরোপুরি ফ্রি, তার উপরে কোনো চাপ নাই। সো যখন পি টেন্স টু জিরো, তখন জেড টেন্স টু 1। মানে হইতেছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, মানে নর্মালি বাস্তব গ্যাসকে যদি আমি কোনো চাপ না দিই, সেটা আদর্শ হয়। এই জন্য সব গ্রাফটা কিন্তু এইখান দিয়ে শুরু হয়েছে। যখন চাপ বাড়াবো, ধরো আমি গ্যাসের চাপ বাড়াচ্ছি, এই যে চাপ বাড়াচ্ছি মানে সামনে যাচ্ছি। চাপ বাড়ালে অণুগুলো কি কাছে আসে না? অণুগুলো কাছে আসলে কি করবে? অ্যাট্রাকশন বাড়বে। সো অ্যাট্রাকশন বাড়া মানে কি? গ্রাফটা নিচের দিকে যাওয়া, কারণ নিচের দিকে অ্যাট্রাকশন জোন। সো এখান থেকে যত নিচে যাবে তত অ্যাট্রাকশন বাড়বে। তো তুমি চাপ দিচ্ছ, আয়তন ছোট হইতেছে, অণুগুলোর আকর্ষণ বাড়ছে। তো এই পর্যন্ত ঠিক আছে ভাইয়া, চাপ দিচ্ছি, অণুগুলোর আয়তন কমে যাচ্ছে, অণুগুলো কাছে আসছে, অ্যাট্রাকশন বাড়ছে। তো এইখান থেকে আবার কেন সে রিপালশন জোনের দিকে ধাবিত হইলো? কারণ এখান থেকে গ্যাসের নিউক্লিয়াস গুলো কাছে চলে আসে। তখন নিউক্লিয়াস গুলো কাছে আসলে এরপর তুমি আরো চাপ দিবা, নিউক্লিয়াস আরো কাছে আসবে, বিকর্ষণ হবে। আরো চাপ দিবা, আরো আয়তন কমবে। আরো, ওই যে ধরো তুমি চাপ আরো বাড়াইতেছো, আয়তন আরো কমতেছে, নিউক্লিয়াস গুলো আরো বিকশিত হচ্ছে। চাপ আরো বাড়াইতেছে, আয়তন আরো কমতেছে, বিকর্ষণ বাড়তেছে। তো এই গ্রাফটার উপরে নিচে কিন্তু আয়তন ডিল করে না, উপরে নিচে বিকর্ষণ আকর্ষণ ডিল করে। সবাইকে এবার বুঝতে পারছি কেন নর্মালি প্রথমে নিচে নেমে তারপরে উপরে ওঠে? সো মেইন কথা হচ্ছে, নিচে নামলে আকর্ষণে যাবে, উপরে নামলে, উপরে উঠলে বিকর্ষণে যাবে। হাইড্রোজেন হিলিয়াম কেন উপরে থাকে? কারণ এরা আকর্ষণ করে না। অ্যামোনিয়া কেন নিচে থাকে? কারণ এরা আকর্ষণ করে। বাকিগুলো কেন নিচে নেমে উপরে উঠে যায়? মানে ওই যে থাকে না, কারোর সাথে হইতেছে, মানে একেবারে গলায় গলায় খাতির করতে করতে এমন হয়ে যায় যে পরে অনেক বড় ঝগড়া হয়ে যায়। মানে তুমি এখন যে মানুষটাকে সব থেকে হেট করো, সেই মানুষটা কোনো একটা সময় সব থেকে তোমার প্রিয় মানুষ ছিল। তো এখানে হয় কি, যে গলায় গলায় মানে আহ্লাদ করতে করতে বেশি কাছে চলে আসে আর কি। বেশি কাছে আসলে আবার সম্পর্কে ফাটল ধরে। তো এখানে দেখা যায় নিউক্লিয়াস গুলো বেশি কাছে চলে আসে, তখন তুমি আরো বেশি চাপ দিবা, ওরা আবার বিকর্ষণের দিকে চলে যায়। ওকে, এরপরে সবাই একটু লিখে নাও যে আদর্শ গ্যাসের, সরি বাস্তব গ্যাসের আদর্শ আচরণের শর্ত।
বাস্তব গ্যাসের আদর্শ আচরণ। এই গ্রাফটা একটু এঁকে নাও তো। অ্যামোনিয়াতে রিপালশন হয় না, অ্যামোনিয়াতে রিপালশন হওয়ার আগে ওটা তরল হয়ে যায়, বুঝছো নাবিল? এই জন্য গ্রাফটা ঠাস করে মাঝখানে থেমে গেছে। হ্যাঁ, দুই জায়গায় জেডের মান অন হতে পারে, সমস্যা নাই। ওকে, ডান। দেখো, এখানে গ্রাফটা হচ্ছে আমি এই বরাবর কি নিছি, ওই যে জেড নিছি, জেডটাকে এন এর মতো মনে হচ্ছে, জেড নিছি। আর এই বরাবর হইতেছে চাপ নিছি। আমরা দেখবো যে একটা বাস্তব গ্যাসকে আমি জোর করে কি আদর্শ বানাতে পারি কিনা। উত্তর হচ্ছে কোনো কোনো গ্যাসের ক্ষেত্রে যায়। যেমন যে কোনো গ্যাসের ক্ষেত্রে পি যখন টেন্স টু জিরো হয়, মানে কি গ্যাসের উপরে কোনো চাপ যখন থাকবে না, তখন দেখো এই যে সবগুলো গ্যাস কিন্তু জিরো দিয়ে শুরু হয়েছে, মানে ওয়ান দিয়ে শুরু হয়েছে যখন পি এর মান জিরো। এটা যদি ফিল করতে চাও কোনো গ্যাসের উপরে কোনো চাপ নেই, চাপ নেই মানে কি গ্যাস পুরো আওলা ঝালা ঘুরতেছে, তাই না? মানুষ প্রেসার ফ্রি থাকলে তো আওলা ঝালা ঘুরে, মনের সুখে ঘুরে। তখন আসলে সে ঠিক আইডিয়াল আচরণটা করে না, সে তার যা মন চায় তাই করে। তো কোনো গ্যাসের উপরে যখন চাপ না থাকে, একটা অণু একটা অণুর কাছেও থাকে না, অণুগুলো দূরে চলে যায়, এবং তখন ওই গ্যাসগুলোর আন্তঃনবিক বল থাকে না, এটা সেটা আদর্শ হয়ে যায়। আবার দেখো, এটা হচ্ছে 200 কেলভিন, 500 কেলভিন, 1000 কেলভিন, দেখছো তাপমাত্রা দিছো, গ্রাফগুলো আদর্শের কাছাকাছি হয়ে যাচ্ছে। তাহলে যখন কি হবে, টি টেন্স টু অসীম হবে। তো সোজা কথা, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, তাপমাত্রা যদি বাড়াও, তাপমাত্রা বাড়ালে অণুগুলোর গতিশক্তি বাড়বে না? তো অণুগুলোর গতিশক্তি যদি বাড়ে, তাহলে কোনো অণু কোনো অণুর আকর্ষণ করার ধার ধারবে না। আর যদি কোনো অণু কোনো অণুর আকর্ষণ না করে, তখন সেটা কি হয়ে যাবে, আদর্শ হবে। তো সোজা কথা, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রা, এইখানে আদর্শ গ্যাসের মতো আচরণ করে আমাদের বাস্তব গ্যাসগুলো। হ্যাঁ, বয়লের তাপমাত্রা বলা হয়, ওটা আমাদের সিলেবাসে নাই। ঠিক আছে। তাহলে আবার বলতেছি, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। So, আমরা একটা ব্রেক নিব 10 মিনিটের, তারপরে আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন পড়বো। ঠিক আছে। আচ্ছা, এটাকে, এনার নামটা উচ্চারণ করতে তোর কষ্ট হবে। এনার নাম হইতেছে জোহান্স দিদ্রিক ভ্যান ডার ওয়ালস। আর কে জানি তখন বলছিল, ভাই অ্যামাগার নামটা একটু আপনি উচ্চারণ করে দেন। অ্যামাগার নাম হইতেছে এমিলিয়ে হিল, নাম হচ্ছে হিলারি অ্যামাগাট। ইনি ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ হচ্ছে কেমিস্ট আর কি। তো হচ্ছে ফ্রেঞ্চদের নাম এরকম হয়, যেমন তোমরা একজন বিখ্যাত ফ্রেঞ্চ কেমিস্টের নাম পড়ো, 9-10 থেকে পড়ে আসছো, তার নামটা কি জান বলতে পারবা? ফ্রেঞ্চদের নাম, একজন ফ্রেঞ্চ কেমিস্ট যার নাম তুমি 9-10 থেকে পড়ে আসছো। ইয়েস, অ্যান্টনি ল্যাভোইসি। ল্যাভোইসির নামটা তো সহজ, আমি বলতেছি লা সাথে লিয়ে। তোমার নামটা হচ্ছে লা, না অ্যাকচুয়ালি লে। তোমরা বাংলাদেশে লারিভে কেউ গেছো? লারিভ, আমি আমি হচ্ছে যতগুলো শপিং মল আছে, আমার লারিভ খুব পছন্দ আর কি। ধরো আমি যখন হচ্ছে এমনিতে অনেক কম এক্সপেন্সিভ জিনিসও কিনি, একটু স্ট্যান্ডার্ড জিনিস কিনতে গেলে আমি লারিভে যাই। লারিভে কি আসলে এল এ না এল ই, বলো তো কোনটা? এল ই। অথবা যদি কেউ কেউ কি লা মেরিডিনে খাইতে গেছো?
লা মেরিডিয়ান কিছুদিন পর পর আইসক্রিমে ছাড় দেয় আর কি। আমি গেছি কিন্তু আমি তো আইসক্রিম খাই না, তো দেখি মানুষের সাথে যাই, মানুষজন খায়, আমি দেখি আর কি। তো লা মেরিডিয়ান কিন্তু এই এল এ না আর কি, বুঝছো? লা মেরিডিয়ান হচ্ছে এল ই। তো প্রথম প্রথম আমার কাছে একটু হইতেছে মানে ফুয়াদ, আমার একটা প্ল্যান আছে আর কি, খুব স্ট্রং প্ল্যান আছে। তো প্রথম প্রথম আমার কাছে একটু মনে হতো যে ধুরো, এরকম এরকম কেন দেওয়া, লা হবে না লি হবে, সেগুলো হচ্ছে এল ই, বাট ওরা বলে লা। তো যে এমিলিয়া, হিয়ালির, হিলারি, এমাগা, শেষে টি উচ্চারণ হয় না আর কি। তো যাই হোক, এটাকে কেউ ভ্যান্ডারলস ইকুয়েশন বলে, কেউ কেউ এটাকে আবার বাস্তব গ্যাসের সমীকরণ বলে থাকে। তো সবাই লিখে নিতে পারো, বাস্তব গ্যাসের সমীকরণ, দুই নামে ডাকা হয়। এখন আগে দেখি আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল। আদর্শ গ্যাসের সমীকরণ ছিল এইটা, পি আই, মানে পি আদর্শ, ইন্টু ভি আই সমান এনআরটি। তো অনেকের কাছে মনে হইতেছে, ভাই এটা আবার পি আই ভি আই কেন দিলেন? আগে তো আমরা পিভি পড়ছি, পিভি পড়ছো কারণ আগে পি একটাই তুমি পড়ছো, এই জন্য আলাদা করে মার্ক করে দেওয়ার দরকার ছিল না। এখন তো আমরা বাস্তব গ্যাসের একটা পি পড়বো, এই জন্য আমরা আলাদা করে মার্ক করে দিচ্ছি, বুঝছো? পি আদর্শ, ভি আদর্শ সমান এনআরটি। আর এটা মাথায় রেখো, কিন্তু আদর্শ মানে আন্তঃনাবিক বল নাই, আদর্শ মানে নিজস্ব আয়তন শূন্য। সো আদর্শ যদি আন্তঃনাবিক বল থাকে বা আয়তন যদি শূন্য না হয়, তাহলে চাপ পরিবর্তন হয়, আয়তনও পরিবর্তন হয়। সো আমরা চাপকে একবার সংশোধন করব, আয়তনকে একবার সংশোধন করব। প্রথমে লিখে নাও চাপ ত্রুটি। প্রথমত এই সূত্রের প্রতিপাদন কোনোদিন কাজে লাগবে না, পরীক্ষায় কোনোদিন আসে না, সূত্রটাই দরকার হয়, সূত্রের অ্যাপ্লিকেশন দরকার হয়। বাট তারপর আমি দেখাচ্ছি। চাপ ত্রুটি চিন্তা করো, ধরো এই হচ্ছে আমার একটা গ্যাসের সিলিন্ডার আছে। মনে রেখো, আদর্শ হইলে কিন্তু আন্তঃনাবিক বল টল নাই, আর বাস্তব হইলে আন্তঃনাবিক বল আছে। তো এই হচ্ছে আমার একটা গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে অণু আছে। তো এখানে একটা অণু আছে, এখানে ধরলাম পাশে হইতেছে আরেকটা, আরো দুইটা অণু আছে। তো যদি এরা আদর্শ হইতো তাহলে কেউ কাউরে তো আকর্ষণ করতো না, কিন্তু বাস্তব হইলে তো আকর্ষণ করে। আকর্ষণ করে মানে হচ্ছে এই অণুটা এই পাত্রের দেওয়ালে ধাক্কা খাইতো নর্মালি আগে, যদি আদর্শ হইতো, এবং সে যে বল দিত, মানে একক ক্ষেত্রফলে যে বল দিত, সেটাকে আমরা চাপ বলতাম। কিন্তু ধরো, মানে ব্যাপারটা এরকম যে তুমি একটা রুমের মধ্যে আছো, তুমি দৌড়াই দৌড়াই প্রত্যেকটা দেওয়ালে আলাদা করে ঠুন্না খাচ্ছ। তো এখন তুমি যে বলে ঠুন্না খাবা, যদি তুমি তোমাকে পেছন থেকে টেনে ধরি, মানে ওই গ্যাসটাকে তখন পেছনের গ্যাসগুলো টেনে ধরছে, কারণ এটা তো আসলে আদর্শ গ্যাস না, এটা তো বাস্তব গ্যাস। তাহলে এই অণুকে যদি পেছনের অণু আকর্ষণ করে রাখে, তাহলে এখন যে চাপটা দিবে সেই চাপটা কিছুটা কমে যাবে। মানে তুমি ঠান্ডা খাচ্ছ, তোমাকে আমি পেছন থেকে টেনে ধরছি, তাহলে তুমি দেওয়ালে আগে যে পরিমাণ বল দিতা, এখন তার থেকে কম বল দিবা। তাহলে আমি বলতে পারি যে আদর্শ যে চাপটা হইতো সেই চাপটা, এই যে অবজার্ভ পিও দিচ্ছি আমরা, যেটা আমরা এখন ফিল করি, সেটা থেকে বেশি হইতো। আদর্শ বলে তো কিছু নাই আর কি, বুঝছো? তাহলে আমি এটা বলতে পারি যে পি অবজার্ভ বা পি আইডিয়াল সমান হইতেছে পি অবজার্ভ প্লাস কিছু একটা। সেই কিছু একটা মানে হইতেছে এন স্কোয়ার এ বাই হইতেছে ভি স্কোয়ার। এ হচ্ছে আমাদের চাপ ত্রুটি। তাহলে কি বললাম ভাইয়া? একটা হচ্ছে যদি গ্যাসটা আদর্শ হইতো, সে পাত্রের দেওয়ালে ধাক্কা দিত, কোনো রকমের